আজকে আমরা কথা বলবো মারিয়াম ২০২৬ নামে একটি সুপার ন্যাচারাল হরর ফিল্ম নিয়ে। বলা হয় এটা নাকি এক সত্যি ঘটনার উপর বানানো। গল্পটা এমন এক মেয়ের যার জীবনটা জন্ম থেকেই এক অশুভ শক্তির নিয়ন্ত্রণে। তো চলুন এই ভয়ঙ্কর জগতের ভেতরে ঢোকা যাক। শুরুতেই আসল মারিয়ামের এই কথাটা শোনা যাক। কি ভয়ঙ্কর, তাই না? এই একটা বাক্যই যেন পুরো জীবনের কষ্টটা তুলে ধরে। ভাবা যায় কি দুর্বিষহ এক জীবন তার। তো গল্পের প্রথম অংশে আমরা দেখব মারিয়ামের অভিশপ্ত ছোটবেলাটা, আর জানার চেষ্টা করব ঠিক কোন অদৃশ্য শক্তি তার জীবনটাকে জন্ম থেকেই একটা দুঃস্বপ্ন বানিয়ে রেখেছিল। ছোটবেলা থেকেই মারিয়ামের জীবনটা একদমই স্বাভাবিক ছিল না। স্কুলে সে কথা বলতো এক অদৃশ্য বন্ধুর সাথে। একবার তো ক্লাসে টিচার প্রশ্ন করলে সে তার উত্তর না দিয়ে এমন এক প্রাচীন আরবি ভাষায় কথা বলতে শুরু করে যা ক্লাসের কেউ বুঝতেই পারছিল না। কিন্তু আসল ভয়াবহতা শুরু হয় তখন, যখন তার ভেতরের অশুভ শক্তিটার প্রভাবে তার ক্লাসের বন্ধুরা নিজেদের ক্ষতি করতে শুরু করে। মানে কেউ নিজের আঙুল কেটে ফেলছে, কেউ আবার নিজের চোখে কলম ঢুকিয়ে দিচ্ছে। ঠিক তখনই মারিয়াম প্রথম বুঝতে পারে তার সাথে যে আছে সে কোনো বন্ধু নয়, সে এক ভয়ঙ্কর শয়তান। তাহলে প্রশ্ন হল, মারিয়ামকে যে বিরক্ত করছে সেই সত্তাটা আসলে কে? ইসলামিক ঝাড়ফুঁক বা রুকিয়ার পর জানা যায় এটা কোনো সাধারণ জিন নয়, বরং এক ইফরিত জিন, মানে জিনের বাদশাহ। এরা ভীষণ শক্তিশালী আর প্রাচীন, আর এই তথ্যটা জানার পরেই গল্পের ভয়াবহতা যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। মারিয়ামকে যখন কিয়াই নামের একজন আলেমের কাছে নিয়ে যাওয়া হয়, তখন ঝাড়ফুঁকের সময় তার মুখ দিয়েই জিনটা কথা বলে ওঠে। সে সরাসরি কিয়াইকে চ্যালেঞ্জ করে বলে, এই মেয়েটি আমার, আমি ওর সাথে জন্ম থেকেই আছি। এই কথাটাই জিনের ভয়ঙ্কর অধিকার বোধ আর তার আসল উদ্দেশ্যটা পরিষ্কার করে দেয়। এবার চলুন গল্পের দ্বিতীয় পর্যায়ে যাওয়া যাক। এখানে মারিয়ামের জীবনে ভালোবাসা আসার চেষ্টা করে, কিন্তু জিনের হিংসা সেই ভালোবাসাকে এক ভয়ঙ্কর পরিণতি দেয়। যেই মারিয়ামের দিকে স্নেহের হাত বাড়িয়েছে তাকেই এর চরম মূল্য দিতে হয়েছে। এই অন্ধকার জীবনে এক চিলতে আসার আলো নিয়ে আসে বগাস নামের এক যুবক। সে ছোটবেলা থেকেই মারিয়ামকে চেনে এবং তার সম্পর্কে সবকিছু জেনেও তাকে ভালোবাসে। সে শুধু মারিয়ামকে বিয়েই করতে চায় না, বরং প্রতিজ্ঞা করে যে সে তাকে সব বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু ওই জিন কি এত সহজে হার মানার পাত্র? একদমই না। সে মারিয়ামের সম্পর্কটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে। জিনটা হুবহু মারিয়ামের রূপ ধরে বাগাস আর তার বন্ধুদের ভয় দেখাতে শুরু করে। অন্যদিকে আসল মারিয়াম বাগাসের জন্য চিন্তা করলেও মনে মনে তার ভালোবাসার উপর ভরসা রাখতে চায়। জিনের হুঁশিয়ারি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ পাওয়া গেল ঠিক পরের দিন সকালেই। বাগাস হঠাৎ করেই যেন পাগল হয়ে যায়। গ্রামের সবার চোখের সামনে সে নিজের জিহ্বা দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে, আর নিজেকে আঘাত করতে করতে সেখানেই তার মৃত্যু হয়। এই ভয়াবহ মৃত্যুটা ছিল জিনের তরফ থেকে একটা পরিষ্কার বার্তা, মারিয়াম শুধু তারই আর কারও নয়। বাগাসের মৃত্যুর পর মারিয়ামের একমাত্র ভরসা ছিলেন আলেম কিয়াই, কিন্তু সেই ইফরিত জিন তাকেও ছাড়েনি। একদিন রাতে ইবাদত করার সময় জিনটা কিয়াইকেও হত্যা করে, আর এরপর মারিয়াম পুরোপুরি একা আর অসহায় হয়ে পড়ে। চলুন এবার গল্পের চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করা যাক। এখানে এক নতুন চরিত্র এই আধ্যাত্মিক যুদ্ধ জেতার জন্য এক মরিয়া প্ল্যান করে। এবার লড়াইটা হবে অন্যভাবে, পবিত্রতার অস্ত্র দিয়ে। বাবার মৃত্যুর খবর পেয়ে মিশর থেকে দেশে ফিরে আসে তার ছেলে ফারহান। সে শুধু একজন আলেমই নয়, বাবার হত্যার প্রতিশোধ নিতে আর মারিয়ামকে বাঁচাতে সে ছিল বদ্ধপরিকর। মানে এবার লড়াইয়ে ন্যায় বিচারের সাথে সাথে প্রতিশোধের আগুনও মিশে যায়। ফারহান এক বিপজ্জনক পরিকল্পনা করে। বাবার একটা চিঠি থেকে সে জানতে পারে এই অশুভ শক্তিকে হারানোর একটাই উপায় আছে, আর সেটা হলো পবিত্র ভালোবাসা। তাই সে মারিয়ামকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তার বিশ্বাস ছিল এই পবিত্র চুক্তিটাই তাদের চারপাশে এক ঐশ্বরিক ঢাল তৈরি করবে। কিন্তু জিন তার শেষ চালটা ঠিকই চালে। বিয়ের জন্য যখন সবকিছু রেডি, ঠিক সেই মুহূর্তে জিনটা মারিয়ামকে গায়েব করে তার নিজের জগতে নিয়ে যায়। উদ্দেশ্য একটাই, এই বিয়ে যেন কোনোভাবেই সম্পূর্ণ হতে না পারে। কিন্তু মারিয়াম না থাকলেও ফারহান বিয়েটা সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়, আর যেই না সে প্রস্তাব উচ্চারণ করে সাথে সাথেই শুরু হয় নারকীয় কাণ্ড। প্রথমে সব পানির বোতল সজোরে ফেটে যায়, তারপর মসজিদের ভেতরেই শুরু হয় ভয়ঙ্কর ঝড়, এমনকি শেষে উপস্থিত সাক্ষীরা পর্যন্ত রক্তবমি করতে শুরু করে। এত কিছু পরেও ফারহান একটুও দমে যায় না। সে নিজের শারীরিক কষ্ট সহ্য করে শেষ পর্যন্ত কবুল বলে, আর সাথে সাথেই তার মুখ দিয়েও রক্ত গড়িয়ে পড়ে।
কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা সম্পন্ন হয়, সেই পবিত্র বন্ধনটা স্থাপিত হয়। এবার যাওয়া যাক গল্পের একেবারে শেষ অংশে, যেখানে আমরা দেখব বিয়ের ঠিক পরের ঘটনা আর সিনেমার সেই গভীর রহস্যময় সমাপ্তি। বিয়ের পবিত্র চুক্তিটা আসলেই কাজ করে। এর শক্তিতে মারিয়াম জিনের জগৎ থেকে মুক্তি পেয়ে ফিরে আসে। সবাই যখন মসজিদ থেকে বের হয় তখন তাকে দেখে মনে হয় যেন সব বিপদ কেটে গেছে আর তাদের পরিকল্পনা সফল হয়েছে। কিন্তু গল্পটা কি আসলেই এখানেই শেষ? এই যে একটা আপাত দৃষ্টিতে সুখী সমাপ্তি, এর পেছনে কি আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? চলুন দেখা যাক। সিনেমার একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই ফারহান আর মারিয়াম একসাথে নামাজ পড়ছে। দেখে মনে হচ্ছে যাক, তারা অবশেষে একটা শান্ত, স্বাভাবিক জীবন শুরু করতে পেরেছে। আর এখানেই আসে সেই চূড়ান্ত টুইস্ট, যখন ফারহান এক মারিয়ামের সাথে নামাজ পড়ছে, ঠিক সেই মুহূর্তে অন্য একটা ঘর থেকে বেরিয়ে আসে হুবহু একই দেখতে আর একজন মারিয়াম। এই একটা দৃশ্যই পুরো গল্পের মোড় একেবারে ঘুরিয়ে দেয়। এই সিনেমাটা শেষ হয় একরাশ প্রশ্ন রেখে, যেমন জিনটা কেন জন্ম থেকেই মারিয়ামের সাথে ছিল, তার মা কেন নিজেকে দায়ী করছিলেন, তাহলে ফারহানের সাথে যে নামাজ পড়ছিল সে কে, আর যে বেরিয়ে এলো সেই বা কে? এই প্রশ্নগুলোই কিন্তু একটা সিকুয়েলের সম্ভাবনা তৈরি করে। সুতরাং এই আলোচনাটা শেষ হচ্ছে সেই একই প্রশ্ন দিয়ে, যা সিনেমাটি দর্শকদের মনেও রেখে যায়। তাহলে আসল মারিয়াম কে? জিন কি শেষ পর্যন্ত জিতে গেল? এই উত্তরটা হয়তো লুকিয়ে আছে গল্পের পরের কোনো অধ্যায়ে।